আমি পুলিশদের বলবো, এই যে হত্যাকাণ্ড পুলিশ অফিসারদের পুলিশের যে লোকগুলিকে হত্যা করা হয়েছে, বঙ্গবন্ধু কন্যা যদি ক্ষমতায় আসে এই পুলিশ হত্যাকাণ্ডের বিচার হবে, এবং যারাই জুলাই আগস্টে 7.6 মিলিমিটার বুলেট ব্যবহার করেছে, সেই বুলেট যারা ব্যবহার করেছে তাদেরও বিচার করা হবে ইনশাআল্লাহ। কয়েকদিন আগে বই পুরায় দেওয়া হয়েছে ধনবাড়িতে, বই না পুরায় দেওয়া হয় নাই, বই লুট করা হয়েছে লাইব্রেরি থেকে। নরপশু নরাধমেরা যারা রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামের বই লুট করে, এরা হলো নরপশু, এবং এরা মত সৃষ্টি করে একটা ভিন্ন নামে। এদের বিচার এই দেশে একদিন হবে। আমি কথাটা বললাম, এখন হবে না, কারণ এটা মতদেরই সরকার। সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান, বন্ধু ওয়াকারুজ্জামান, তুমি যদি আমার কথা শুনো তাহলে তোমাকে উদ্দেশ্য করে বলছি, পৃথিবীতে গাদ্দারদের মির্জাফরের বিভিন্নভাবে মির্জাফর আসছে, যুগে যুগে মির্জাফর আসছে, তুমি একটা মির্জাফর ছাড়া আর কেউ না। ওয়াকারুজ্জামান, তোমার বিচার, মির্জাফরের বিচার একদিন বাংলাদেশে হবে ইনশাআল্লাহ। আমির হোসেন আমুর বাড়ি থেকে বলা হয় যে ওই যে ঝালকাঠির বাড়ি থেকে ওখানে যে লিফট ছিল, লিফটের ভিতরে নাকি 25 কোটি টাকা পাইছে। কথাটা খুব বোঝার চেষ্টা করেন। আমির হোসেন আমুর বাড়ির থেকে 25 কোটি টাকা পাইছে, আর প্রাইভেট সেক্রেটারি কেসকিবান্দির পুতের নাম সুলতান খা, এর বাড়ির থেকে পাইছে 311 কোটি, এর কাছে জানা যায় 311 কোটি। আর ওই যে নতুন বীর বাংলার, ওই যে দেখা যায় ওলিয়া উলিয়া গাউস কুতুব দরবেশের চেহারা, তার নাম নাকি সেই তানবীর, একটা ডিলে 400 কোটি টাকা নিছে। এইগুলা বইলা আমির হোসেন আমুদের মতো মানুষকে যখন পিটমুড়া বাদ দিয়ে কয়রা পড়ানো হয়, রাশেদ খান মেননদেরকে যখন কয়রা পড়ানো হয়, এমন আমি তো মনে করি খুব খারাপ কাজ যারা করছে মনে করা হয় শাহজাহান খান অথবা হাসানুল হক, আমার কথাগুলো ইনু যত কথাই বলেন তারা তো সবাই মুক্তিযোদ্ধা, সব মুক্তিযোদ্ধা। কিউবার বিপ্লবে প্রথম দিন অর্ডার ছিল সেই মহাবীর ফিদেল ক্যাস্ট্রো যে আমার সঙ্গে যারা যুদ্ধ করছে আমৃত্যু সাজা না হওয়া পর্যন্ত, সর্বশেষ সাজা না হওয়া পর্যন্ত তারা কেউ জেলে যাবে না, তাদের হাতে কেউ হ্যান্ডকাপ পরাতে পারবে না। কথাটা খুব বোঝার চেষ্টা, এটা মুক্তিযুদ্ধের সন্তান। আমি তাদেরকে দেখলে তো এখন মনে হয় বাংলাদেশের সাংঘাতিক ভাবে তাদেরকে 10টা 20টা আর্মি দিয়া অথবা পুলিশ দিয়ে ঘেরাও করে কোর্টে আনলে কি অসুবিধা কি? তারা তো এমন কোন মানুষ না যে 18 বছরের ইয়াং ম্যান দৌড়ায় চলে যাবে। একজনের বয়স 85-86, হাঁটতে পারে না। আমির হোসেন আমু 4 তলায় উঠতে গিয়া শেষ হয়ে গেছে, তারপরও তার পিঠমোড়া ভান্ডা খোলা হয় নাই। এই যে একটা নিষ্ঠুরতা চলছে, এটা তো একটা নিষ্ঠুরতা। বিচার এমন তো হইতে পারে আমির হোসেন আমু বিচারে গিয়া খালাস পাইতে পারেন, রাশেদ খান মেনন খালাস পাইতে পারেন, নির্দোষ প্রমাণ হইতে পারেন, কিন্তু এর আগেই যে তাদের উপরে যে নিষ্ঠুরতাটা চলছে, সেই নিষ্ঠুরতার তো এটা কোনো তুলনা হয় না একটা দেশে। আর এই কোর্টে তাদের বিচার হবে কেন? আমি তো প্রথম দিনেই বলছি, 2টা কথা বলছি আমি, আপনারা মনে রাখেন, এখনো বাংলাদেশের মানুষ শুনে রাখেন, ফজলুর রহমান হয়তো বা জীবনে হারায় যাবে, কিন্তু আমি বলে যাই এই কোর্টে কোনো মুক্তিযোদ্ধার বিচার হইতে পারে না। 1, 2, যে প্রসিকিউশন সৃষ্টি করছে এই গভর্নমেন্ট, ওই যে আসিফ নজরুল একটা যুক্তি দিয়া কইছে আর নাকি কোনো প্রসিকিউটর পাওয়া যায় নাই, এই কারণে তাজুল ইসলামকে প্রসিকিউটর করা হয়েছে। সেই তাজুল ইসলাম সাহেব ভালো লইয়া, তার সাথে আমার সম্পর্ক ভালো, সে আমার অনুযোগ প্রতিম ছোট ভাইয়ের মতো। আমি তার প্রতি কোনো হিংসা পোষণ করি না, আমি তাকে বলতে গেলে ভালোবাসি, কিন্তু তারও এই কোর্টের প্রসিকিউটর হওয়া ঠিক হয় নাই, কারণ সে ছিল ওই যে আলবদর রাজাকার যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছিল, হ্যাঁ, তাদের ডিফেন্সের লয়ার ছিল, হ্যাঁ, ডিফেন্স অ্যাটর্নি ছিল। ওই ধর্মে একটা কথা আছে, সত্য যুগে যিনি হরি, ত্রেতা যুগে তিনি রাম, দ্রাপর যুগে তিনি কৃষ্ণচন্দ্র, কলিতে তিনি গৌরঙ্গ। বারে বারে যে অবতার হইয়া রূপ বদলায় আইসা পৃথিবীতে জন্মগ্রহণ করাটা ঠিক না। তাজুল সাহেব এটা হওয়া ঠিক। তাজুল সাহেব প্রসিকিউটর এবং এই আইসিটি কোর্ট, এই কোর্টে তাদের বিচার হওয়া উচিত না, এবং আমি এই বিচারের বিরোধিতা, এই কোর্টের এবং এই প্রসিকিউটরের আমি বিরোধিতা করি। তারা যদি অন্যায় হয়ে তাই বিচার হোক, এমনকি শেখ হাসিনা সহ
যারা অন্যায় করছে যদি অন্যায় হয়ে থাকে তাদের বিচার। আমার সবচেয়ে বড় ভরসা হলো, কারণ আমি তো সাহস করে কথা বলি, আমার 2 ময়মনসিংহে আছে। এক ময়মনসিংহে হলো বাংলাদেশের প্রধান সেনাপতি, গ্রেটার ময়মনসিংহে। খুব স্পষ্টভাবে এই দিন বলছে যারা অন্যায় করছে তাদের বিচার হোক, নিরাপদ মানুষের বিচার হতে পারবে না। তার নাম হলো জেনারেল ওয়াকারুজ্জামান। ময়মনসিংহে তো স্টেট বলে দিচ্ছে। আরেক ময়মনসিংহে পরশুদিন বলছে আইজিপি, উনিও ময়মনসিংহে, উনি বলে দিছে হ্যাঁ 60 জন দোষ করছে, 170 জন আসামি, ওইসব আসামিকে ধরা যাবে না, নির্দোষ লোককে তদন্তের বাইরে ধরা যাবে না। আর আমি আরেক ময়মনসিংহ, কথাটা খুব বোঝার চেষ্টা করি, আমি আরেক ময়মনসিংহ, আমি স্ট্রেট কথা বলি, কোন নির্দোষ ব্যক্তিকে এর উপরে অবিচার করা যাবে না, সে যে দলই করুক। এমনকি জামাত ইসলাম যারা করতো তাদের উপরে যখন অবিচার হয়েছে নির্দোষ, আমি তার প্রতিবাদ করছি। আমার কথাটা কি বুঝতে, নির্দোষ ব্যক্তির উপরে কোনো অবিচার হইতে পারবে না। এখন তো দেখা যাইতেছে, দেখেন আমি আপনাকে বলি, আমার এলাকার 20 জন মানুষকে কেস দিছে। আমার বাড়ি হলো ইটনাটানায়, হাওড় অঞ্চলে, আর তাদেরকে কেস দিছে সাতক্ষীরায়। আমার কথাটা বুঝেন, আইসা আমার কাছে কাকা মামা কইয়া কান্দাকাটি করে আইসা আমাদের নামে নাকি সাতক্ষীরায় কেস হয়েছে। এই কথাটা বুঝেন, সেই তোমরা কি সাতক্ষীরা জীবনে কোনদিন আমাদের বাপ দাদা 14 পুরুষ কোনদিন সাতক্ষীরা যায় নাই, অথচ আমাদের নামে কেস হয়েছে। কিশোরগঞ্জে আপনার ঢাকার কোর্টগুলাতে, কিশোরগঞ্জের তারাইলের, করিমগঞ্জের শত শত আসামি, এরা কোনদিন ঢাকায় আসে নাই। এই যে মামলা মোকদ্দমা করিয়া দেশটাকে যে একটা অসভ্যতার দিকে নিয়ে যাচ্ছে, এই যে বিচার বিভাগ বলে, আমি বিশ্বাস করি একটা দিন আসবে, the time will come, যখন সময় এই সময়ের উত্তরটা দিবে এবং মানুষ বলবে মিথ্যা বিচারে কারো সাজা হতে পারবে না। এটার বিপক্ষে কিন্তু মানুষ দাঁড়ায় যাবে। কাজে আমি আজকে যারা ক্ষমতায় আছেন তাদেরকে অনুরোধ করব, একেবারে আমি তাদেরকে অনুরোধ করবো, আপনারা করিডোর দিয়া দিচ্ছেন, দিয়েন না। বিএনপি কে জিজ্ঞাসা না করে, রাজনৈতিক দলকে জিজ্ঞাসা না করে, ইউনূস সাহেব করিডোর দিয়েন না। তাদেরকে জিজ্ঞাসা করেন কি কারণে আমাকে মানবিক করিডোর দিতে হবে, আমাকে কনভিন্স করেন। আমার দেশের 1 ইঞ্চি মাটি আমি দিব না, আমার পূর্বপুরুষেরা দেয় নাই। যে লোকটাকে ফ্যাসিস্ট বলে যার বাড়িটা পুরাই দিছেন, 32 নম্বরের বাড়িটা, যাকে ফ্যাসিস্ট বলে তার বাড়িটা বুলডোজারটা ঘুরাই দিছেন, সেই লোকটার নাম হলো শেখ মুজিবুর রহমান। 1971 সালে যখন যুদ্ধের কাছাকাছি আসলো পাঞ্জাবিদের সাথে, সেই সময় পাকিস্তানে আমেরিকার রাষ্ট্রদূতের নাম ছিল ফারল্যান্ড। ইসলামাবাদ থেকে ফারল্যান্ড আসলেন ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে। 23 মার্চ 1971 সনে বসলেন। অনেক কথা বলার পরে বলল, ইয়েস মিস্টার মুজিব, আপনার দেশ স্বাধীন হওয়া দরকার, তবে সেন্ট মার্টিন দ্বীপে আমাদের স্টিমারটা লাগানোর একটু সুযোগ দিতে হবে, তাইলে আর যুদ্ধ হবে না। বঙ্গবন্ধু সেদিন বলছিলেন, মিস্টার ফারল্যান্ড, আমার দেশের 1 ইঞ্চি জমি কারো কাছে বন্ধক দিয়ে আমি বাংলার স্বাধীনতা চাই না। আর আজকে আপনি করিডোর দিয়ে দিচ্ছেন, আমরা কেউ জানলাম না, হঠাৎ করে শুনলাম আপনি নাকি করিডোর দিয়ে দিচ্ছেন। আপনি কে জনাব ইউনূস সাহেব? আপনি পৃথিবীতে নোবেল প্রাইজ পাইতে পারেন, আরো মহান হন, আমরা দোয়া করি, আপনি আমরার মহান সন্তান। কিন্তু বাংলাদেশের ব্যাপারে, এই বাংলাদেশটা তো আপনি যুদ্ধ করে সৃষ্টি করেন না ইউনূস সাহেব। এই বাংলাদেশের ব্যাপারে তো আপনার 1 পয়সার অবদান নাই। একদিন তো রাজপথে মিছিল করে বলেন নাই যে বাংলাদেশের বাঙালি জাতির মুক্তি চাই। একদিন তো আপনি শহীদ মিনারে যান নাই 21শে ফেব্রুয়ারির ফুল দিতে। একদিন তো আপনি যান নাই সেই স্মৃতিসৌধে 26শে মার্চের 16ই ডিসেম্বরের ফুল দিতে। বাংলাদেশের ব্যাপারে তো আপনার অবদান নাই। সেই দেশটা আপনাকে আমরা মনে করছিলাম আপনি সোনার দেশ বানাইবেন, নতুন একটা গণতান্ত্রিক সমাজ দিবেন। সেই কারণে আজকে এখন অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকার জন্য, আমি জানি না, অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকার জন্য অনেকে মনে করে যে আপনি আমেরিকার কাছে, আমেরিকার শর্তে আপনি আমাদের সেই বাংলাদেশের জমি আপনি দিয়া দিচ্ছেন আরাকানের সুবিধার জন্য। সারা পৃথিবী এখন সেখানে হুমড়ি খায়া পড়বে। আমি তো দেখি
পাহাড়ের গিরিপথ বেয়ে 10 কিলোমিটার ভিতরে এসে আরাকান সৈন্যরা আমার দেশে উৎসব করে, মজা করে, আমাদের দেশের মেয়েদেরকে নিয়ে নৃত্য করে, ড্যান্স দেয়, আর আমাদের দেশের বিজেপিরা পাহারা দেয়। ইউনূস সাহেব, এই কাজগুলা কিন্তু ভালো না। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে আমরা বড় রেসপেক্ট করি। এটা শুধু আপনার দেশ না, এটা 18 কোটি মানুষের দেশ, এবং অনাদিকাল অনন্তকাল যতদিন বাংলায় চন্দ্র সূর্য উঠবে, বাঙালি জাতির সেই অনন্তকালের ভবিষ্যৎ নাগরিকদের দেশ। এই দেশটাকে আপনি অন্যের কাছে বন্ধক দিয়েন না। একেবারে। তারপর একটা কথা জিজ্ঞেস করি, বিএনপি মহাসচিব সেদিন ঠাকুরগাঁওয়ে, পরশুদিন ঠাকুরগাঁওয়ে তিনি তীব্র ভাষায় বলেছেন আমরা গাজা হতে চাই না, কিন্তু বিএনপিকে আমরা স্টেপ নিতে দেখছি না রাজপথে, যে এটার বিরুদ্ধে একটা বড় বিক্ষোভ, এটার বিরুদ্ধে জনমত তৈরি করা, এইটা কেন হচ্ছে না? আপনার কাছে কি মনে হয়? ছোট করে বলবেন, তারপর একটু জিয়া ভাইয়ের কথা শুনবো। এই কারণে না, এই কারণে বলছি, আমি কথাটা শুধু উত্তর দেয়, একটু আগে কথাটা উত্তর দিচ্ছি। বিএনপি এখন সরকারি দল না, বিরোধী দল, একটা অবস্থানে দাঁড়ায় আছে তাদের নিজস্ব চিন্তায়। আমি কথাটা খুব ক্লিয়ার বললাম, তারা শুধু একটা ইলেকশন চায়। দেশ না থাকলে কি আর নিজস্ব চিন্তা বাস্তবায়ন করা সম্ভব? দেশ যদি নাই থাকে, দেশ যদি দখল হয়, দেশ যদি করিডোরের কল্যাণে দেশ যদি নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়, তাইলে ইলেকশন তো আর হচ্ছে না, তাইলে নিজেদের কল্যাণ তো। আমি দেখলাম বিএনপি ভালো একটা স্টেটমেন্ট করছে, স্টেটমেন্ট দিছে, সেটা দেখছি। রাজনৈতিক দলকে নিয়ে বৈশা আপনি সিদ্ধান্ত নেন কেন আপনি দিবেন বা দিবেন না, আগে তাদের মতামত নেন। এই ব্যাপারে তারা কনসার্ন একেবারে। এবং আমার ধারণা আগামীকাল 1 মে বিএনপির বড় সমাবেশ আছে, এই সমাবেশ থেকে কিছু দাবি দেওয়া তারা তুলবে। বিএনপি কাজটা করতে পারতেছে না, যে আমি যে কথাটা বলছি বিএনপি সরকারি দল না, বিরোধী দল না, এই কথাটা বলছি এই কারণে, খালি তারা স্পষ্ট করে কোনো কথাই বলতে পারতেছে। একেবারে সঙ্গে থাকুন ফজলু ভাই। জিয়া ভাই, আমি করিডোর প্রসঙ্গেই আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে করিডোরের একটা আলোচনা শুরু হলো, আমরা অনেকদিন ধরে রমজানে গুতেরেস যখন বাংলাদেশে আসলেন তখন তিনি এই করিডোরের প্রসঙ্গটা নিয়ে আলোচনা করেছেন বলে নানাভাবে শোনা যায়, যদিও এটা প্রকাশ্যে কোনো কারণে আসে নাই। পররাষ্ট্র উপদেষ্টা যখন 27 এপ্রিল বললেন যে আমরা জাতিসংঘের নীতিগত সিদ্ধান্ত নিয়েছি করিডোর দেওয়ার, ইতিমধ্যে অনেকে বলেন করিডোর আসলে চালু হয়ে গেছে কিংবা পণ্য পাস হয়েছে, কিন্তু এই করিডোর কার সঙ্গে কেমনে আলোচনা করে দেওয়া হলো, এখন আবার শোনা যাচ্ছে আমেরিকার চাপে পড়ে এগুলো হচ্ছে, এবং এটা শোনা যাচ্ছে না, এটাই সত্য মনে হচ্ছে ডিপ স্টেটের কল্যাণে, ডিপ স্টেটের কারণে। আপনার কাছে কি মনে হচ্ছে, এটা কি মানে ইউনূস কি এই কাজ করার জন্যই আসলে রাষ্ট্র ক্ষমতায় আসলেন কিনা, যেটা সবসময় বলা হচ্ছে বিভিন্নভাবে? শেখ হাসিনা বলছিলেন যে আমি একটা খ্রিস্টান রাষ্ট্র হবে, আমি এটা আমার জায়গায় কোনো ধরনের ছাড় দেব না, কিন্তু আজকে তো বাংলাদেশ সেই দিকেই যাচ্ছে। আমার একটা জিনিস, আমি কয়েকটা জিনিস আগে বলে রাখা ভালো। একটা হচ্ছে আপনি যে জিনিসটা বললেন, ওই জিনিসটা আসার আগে আমি একটু শ্রদ্ধেয় ফজলু ভাইকে আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই। সেটা হচ্ছে যে শেখ হাসিনা পালিয়ে যায়নি। দিনের বেলা 3 বাহিনীর প্রধান ওনাকে নিরাপত্তা দিতে পারেনি, হেলিকপ্টারে তুলে দিয়েছেন। হেলিকপ্টারে তুলে দেওয়ার পরে বাংলাদেশ আকাশসীমা পার হওয়ার আগে উনি পার্শ্ববর্তী দেশের সেনা প্রধানকে কল করেছেন, বলছেন তার সেনা সেই দেশের আকাশসীমা খুলে দেওয়ার জন্য এবং সেই দেশে আকাশসীমা তার নিরাপত্তা দেওয়ার জন্য। এটাকে পালিয়ে যাওয়া বলে না। তাহলে তো আমরা একইভাবে বলতে পারি বেগম জিয়াকে যখন এয়ার অ্যাম্বুলেন্সে তুলে দেওয়া হলো তখন উনি পালিয়ে গেছেন। উনি পালিয়ে যাননি, 2 নেত্রী কেউই পালিয়ে যাননি, শেখ হাসিনাও পালিয়ে যাননি আর বেগম জিয়াও পালিয়ে যাননি। একটা জিনিস। 2 নাম্বার, সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান, বন্ধু ওয়াকারুজ্জামান, তুমি যদি আমার কথা শুনো তাহলে তোমাকে উদ্দেশ্য করে বলছি, পৃথিবীতে গাদ্দারদের মির্জাফরের বিভিন্নভাবে মির্জাফর আসছে, যুগে যুগে মির্জাফর আসছে, তুমি একটা মির্জাফর ছাড়া আর কেউ না। তোমার সেনাবাহিনী যারা বাংলাদেশের নিরাপত্তা দিতে পারে না, একটা সরকার প্রধানের নিরাপত্তা দিতে পারে না, সরকার তারা কিভাবে সেনাবাহিনী হিসাবে দাঁড়াতে পারে? বঙ্গবন্ধুর বাড়ি যখন ভাঙা হলো তখন এই সেনাবাহিনী তাকিয়ে তাকিয়ে দেখেছে, তারা কোনো নিরাপত্তা দিতে পারে নাই। এই সেনাবাহিনীকে অথর্ব করে দেওয়ার জন্য একদিন জনাব ওয়াকারুজ্জামান খান, তুমি আমার সঙ্গে, আমরা টিয়ার গ্যাসের
টিয়ার গ্যাস খেয়েছি অনেক। যখন ফজলু ভাইরা জানে লাল পানি দিত এরশাদের সময় ছাত্রদের উপরে ট্রাকে এনে, ছাত্ররা যখন আন্দোলন করতে ভিসি ভবনের সামনে, তখন আমাদের ক্লাস হলো দোতলায়তে, তখন টিয়ার গ্যাসও দেওয়া হতো, লাল পানি দেওয়া হতো, সেইগুলিও আমরা সবই ওইগুলির বিরুদ্ধে আন্দোলন করেছি। তো ওয়াকারুজ্জামান, তোমার বিচার, মির্জাফরের বিচার একদিন বাংলাদেশে হবে ইনশাল্লাহ, এই আশা রাখি। 2 নাম্বার হচ্ছে যে বাংলাদেশের নিরাপত্তা দিতে পারে না, যেখানে ফজলু ভাই বললেন আরাকান সৈন্য আরাকান আর্মি বাংলাদেশের ভিতরে 10 কিলোমিটার ভিতরে এসে তারা বান্দরবনের ভিতরে মিছিল করেছে, তারা নৃত্য করেছে, সেইটা যে রক্ষা করতে পারে না বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব, সে কেমন সেনা প্রধান? এর পেছনে আছে পোস্ট কোয়ার্টার মাস্টার জেনারেল, যিনি এইটার ইন্ধনদাতা, যাতে এই আরাকান আর্মি আসতে পারে। কারণ আমি বলছি, কারণ হিসাবে বলছি, আপনারা দেখবেন যে জামাত ইসলামী একটি দাবি করেছিল যে ওই অঞ্চলে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা হোক, মুসলিম রাষ্ট্র করা হোক। এইবার আসেন যে এর আগে জাতিসংঘের প্রধান এসছেন কিনা, বা জাতিসংঘের মহাসচিব এসছেন কিনা? জাতিসংঘ মহাসচিব আসেন রমজানের মাঝামাঝি সময়, শেষের দিকে রমজানে আসে। তো রমজানে এসে ওনাকে পাঞ্জাবি পরিয়ে নিয়ে যাওয়া হয় রোহিঙ্গা ক্যাম্পে। হ্যাঁ, রোহিঙ্গা ক্যাম্পে যখন নেওয়া হয়, তখন বলা হয় যে রোহিঙ্গারা তাদের দেশে ফিরে যেয়ে আগামী ঈদ পালন করবে। তারপরে আমরা কি দেখলাম, যে এর পরে দেখা গেল যে পরবর্তীতে যে ওই দেশ থেকে আরো 13 লক্ষ 1,13,000 রোহিঙ্গা অনুপ্রবেশ করলো, যাওয়া তো দূরের কথা। তাহলে এই যে পৃথিবীতে বিভিন্ন জায়গায় হিউম্যানিটেরিয়ান করিডোর দেওয়া হয়েছে, কিন্তু এই করিডোর যেসব জায়গায় দেওয়া হয়েছে সেসব জায়গায় অন্য দেশে, ধরেন এখন বার্মিজ আর্মির সঙ্গে তো আপনি চুক্তি করেননি, বার্মিজ আর্মি অ্যাটাক করতে পারে বাংলাদেশের উপরে, ইন্ডিয়ারও ইন্টারেস্ট আছে, ইন্ডিয়া অ্যাটাক করতে পারে। আমার কথা হচ্ছে করিডোর আমরা দিব কেন? আপনি যদি বাংলাদেশের এবং মায়ানমারের ম্যাপটা পুল করেন, নিচে তো থাইল্যান্ড আছে, তাই থাইল্যান্ড হয়ে কেন করিডোর হয় না? কেন লাওস হয়ে করিডোর হয় না? আমাদের দেশকে বিক্রি করার জন্য ইউনূস সাহেবকে কে অধিকার দিয়েছে? নির্বাচিত সরকার যদি মনে করে জনগণের ম্যান্ডেট নিয়ে তারা করিডোর দিতে পারে, কিন্তু করিডোর যেখানেই দিছে সেখানেই এই ধরনের হয়েছে, সেখানেই ম্যাসাকার হয়েছে, সেখানেই গাজা হয়েছে, সেখানে অন্যান্য বজনিয়া হার্জেগোভিনা ডিভাইড হয়ে গেছে, একটা দেশ বিভক্ত হয়ে গেছে। কারণ আরাকানা যদি আপনার কক্সবাজার নিয়ে নেয়, যারা বান্দরবনের ভিতরে 10 কিলোমিটার দখল করতে পারে, যে দেশের সেনাবাহিনী এইটাকে প্রোটেক্ট করতে পারে না, সেই সেনাবাহিনী অথর্ব ছাড়া আর কি হতে পারে? একটা পুলিশের, দেখেন পুলিশের আইজির কথা বললেন, পুলিশের আইজি যে হত্যাকাণ্ডগুলো হয়েছে অগাস্টের 5 তারিখের পরে, বিভিন্ন মাইনরিটি কমিউনিটির বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, হিন্দু বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, আহমেদিয়া কমিউনিটির বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, কই তার তো বিচার হয়নি? ঢাকা বিশ্ববিদ্যালয়, আগে যেটা বললাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় একজন মানুষকে নিয়ে পিটিয়ে মারা হয়েছে, কই তার তো বিচার করা হয়নি? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় পিটিয়ে মারা হয়েছে, কই তার তো বিচার করা হয়নি? তাহলে পুলিশ কিভাবে? পুলিশ তো অথর্ব পুলিশ, যেখানে পুলিশের নিজস্ব বাহিনীর 3000-এর উপরে মানুষকে মারা হলো, সেই পুলিশ হত্যার তো বিচার করা হয়নি। বিচার করা হয়েছে? আপনি বলেন যে যদি বিচার করা হতো তাহলে আমি পুলিশের আইজিকে ধন্যবাদ দিতাম। এর বাইরেও দেখেন পুলিশের এগেনস্টে আসামি করা হয়েছে 1168 জন পুলিশের নামে। গত 15 বছরে যারা বিভিন্ন পজিশনে ছিলেন তাদের নামে গুম হত্যা মামলা দেওয়া হয়েছে। আমি পুলিশদের বলবো, এই যে হত্যাকাণ্ড, পুলিশ অফিসারদের, পুলিশের যে লোকগুলিকে হত্যা করা হয়েছে, বঙ্গবন্ধু কন্যা যদি ক্ষমতায় আসে এই পুলিশ হত্যাকাণ্ডের বিচার হবে, এবং যারাই জুলাই আগস্টে 7.6 মিলিমিটার বুলেট ব্যবহার করেছে, সেই বুলেট যারা ব্যবহার করেছে তাদেরও বিচার করা হবে ইনশাআল্লাহ।
একেবারে আমি তো বলেছি যে আমি শেখ হাসিনার দালাল, কারণ উনি একেবারে আমরা শেষ করতে চাই, আমরা একেবারে শেষ করতে চাই, শেষ পর্যায়ে চলে আসছি। জিয়া ভাই, যারা অপরাধী তাদের বিচার করেন, আমার কোনো আমি দালাল, কারণ উনি আমাদেরকে দেশের জন্য যুদ্ধ করেছে। ফজলু ভাই, আমি আপনার কাছে আসছি, আপনি একেবারে শেষ করবেন, ছোট করে যদি শেষ করে নাকি। আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে, চিন্ময় প্রভুর এই মামলাটার ব্যাপারে আপনি কিভাবে দেখেন, ছোট করে বলবেন, আর আপনি যা বলতে চাইছিলেন সেটা বলে দিন। চিন্ময় প্রভু, চিন্ময় কৃষ্ণ দাসের যে মামলাটা, আজকে আমি 2বার প্রশ্নটা করেছিলাম কিন্তু আলোচনাটা হয় নাই। ওনার জামিন হলো, তারপর আবার চেম্বার জজ। আমি আপনাকে বলি, এখানে রাষ্ট্র, এখানে যেহেতু এটা অনেক জাতীয় ব্যাপার, কাজে হাইকোর্ট বেল দিলে পরে হাইকোর্টের উপরে কিন্তু একটা এপিলেট ডিভিশন আছে। জাতীয় রাজনৈতিক কারণে বা আন্তর্জাতিক কারণেই আমার মনে হচ্ছে যে এটা চেম্বার জজে গেছে। এটা চেম্বার জজে, এইসব কেসগুলো চেম্বার জজে যায় বা এপিলেট ডিভিশনে যায়, এই ধরনের যে জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট যে ব্যাপারগুলো। এটা হলো 1। 2 নম্বর হলো যে আমার ভাই জিয়া সাহেব যেভাবে কথা বললেন, 1 নম্বর হলো যে আমরা তো দেশের ভিতরে আছি, আমরা এই কথা, আপনার এই কথাগুলোর সঙ্গে শুধু একটু বললাম যে এই কথাগুলোর সঙ্গে আমার দ্বিমত আছে। আপনি যে কথাগুলো শেখ হাসিনা সম্পর্কে, আপনি আপনার মতো, আপনার অধিকার আছে বলার, কিন্তু আমার দ্বিমত আছে। 2। 3 নম্বর হলো ওই এইখানে যে পুলিশের ব্যাপারটা বলছেন, এইটা বোধহয় বাংলাদেশের সর্বপ্রথম আমি বলছি যে পুলিশের মায়ের কান্না, তার অশ্রুর কোনো মূল্য নাই। পুলিশের যে নিহত হয়েছে, পুলিশকে যে হত্যা করা হয়েছে, অথবা পুলিশ যদি অত্যাচারী হয়ে থাকে, দুইটাই হওয়া উচিত। যে পুলিশ অত্যাচার করছে তার বিচার হওয়া উচিত, এবং যে পুলিশকে হত্যা করা হয়েছে সে তো এদেশের সন্তান, তারটাও তদন্ত হয়ে সঠিক বিচার করা উচিত। কথাটা খুব ক্লিয়ার, এবং এটা আমি প্রতিদিন প্রতি মুহূর্তে বলছি। আমি গত বেশ 6 মাস যাবতই বলছি। 2। আরেকটা হলো যে এইখানে যা হচ্ছে, ইয়েস, ওই যে মক কথাটা বলছিলেন, কয়েকদিন আগে বই পুরায় দেওয়া হয়েছে ধনবাড়িতে। বই না পুরায় দেওয়া হয় নাই, বই লুট করা হয়েছে লাইব্রেরি থেকে। নরপশু নরাদমেরা, যারা রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামের বই লুট করে, এরা হলো নরপশু, এবং এরা মক সৃষ্টি করে একটা ভিন্ন নামে। এদের বিচার এই দেশে একদিন হবে। আমি কথাটা বললাম, এখন হবে না, কারণ এটা মকদেরই সরকার। 3, এই দেশে একটা ঘটনা ঘটছে গত 4 দিন আগে, কেউ আপনারা বলেন না, 26শে এপ্রিল এই যে ঘটনাটা ঘটলো, যে আহলে সুন্নাতুল জামাত লক্ষ লক্ষ লোক আসছে গাজার আমাদের যে ভাইদের ব্যাপারে জানানোর জন্য। একাত্মতায় আগের যারা করছিল হেফাজতে ইসলাম এবং জামাতে ইসলাম, এদেরকে করে জামাই আদরে সরকার তাদেরকে প্রোটেকশন দিছে, আর এদেরকে বলতে গেলে হাজার হাজার গাড়ি বাইরে আটকায় দেওয়া হয়েছে, এবং এদের সংখ্যাটাই বাংলাদেশে বেশি। এরা আহলে সুন্নাতুল জামাত, অর্থাৎ এরা সুফিবাদে বিশ্বাসী, এবং এই সুফিবাদ ভারতবর্ষ এবং বাংলাদেশে মুসলমানদের প্রথম প্রতিষ্ঠিত করছে। এই যে এত লক্ষ লক্ষ লোকের যে এরা আটকাইলো, একটা কথা তারা বললো কি জানেন, যে আওয়ামী লীগ এদের ছদ্মবেশে আইসা ঢাকা শহরে ঢুকছে। আওয়ামী লীগের এত শক্তি, বাবারে 10 লক্ষ লোক আওয়ামী লীগের এদের ছদ্মবেশে আইসা ঢুকে গেছে। কাজে এইটা কেউ প্রতিবাদ করতে আমি দেখি নাই। আমি মনে করি এটা প্রতিবাদ হওয়া উচিত ছিল, এবং সচেতন মানুষ হিসাবে আমি সরকারের বিরুদ্ধে এই পদক্ষেপের সাংঘাতিক প্রতিবাদ জানাচ্ছি।